Welcome everyone. Today we will talk about the osmosis within the passive transport, and we have already completed diffusion and facilitated diffusion within the category passive transport. অর্থাৎ passive transport এর মধ্যে আমাদের diffusion and facilitated diffusion already discuss করা হয়ে গেছে. Today we will discuss about the osmosis. So our today's topic within passive transport is osmosis. So what is osmosis? তাহলে অসমোসিসের ক্ষেত্রে যদি আমরা ডেফিনিশনটা দেখি তাহলে দিস ইজ দ্য মুভমেন্ট অফ সলভেন্ট। তাহলে আমরা ডিফিউশনে দেখেছিলাম যে এখানে কার মুভমেন্ট হচ্ছিল, সলিড পার্টিকেলের মুভমেন্ট হচ্ছিল, কিন্তু আমরা অসমোসিসে কি দেখব যে সেটা হচ্ছে মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেল। তাহলে এখানে সলভেন্টের মুভমেন্ট হবে through semi-permeable membrane, from its higher to its lower concentration up to equilibrium without expenditure of ATP। তাহলে আমরা ডেফিনিশনটা যদি দেখি তাহলে কি বলা হচ্ছে, মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেল। তাহলে এই ক্ষেত্রে আমরা যে সলভেন্টের মুভমেন্ট হবে, কিন্তু ডিফিউশনে সলিডের হয়েছিল থ্রু সেমি পারমেবল মেমব্রেন, অর্থাৎ এখানে সেমি পারমেবল মেমব্রেনটা মাস্ট, অর্থাৎ তার রিকোয়ারমেন্ট থাকছে। এন্ড কি হচ্ছে ফ্রম ইটস হায়ার টু ইটস লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে আমরা যদি দেখি তাহলে সেই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মেনেই হচ্ছে, অর্থাৎ হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন হচ্ছে কতক্ষণ ধরে, আপ টু ইকুইলিব্রিয়াম, যতক্ষণ না পর্যন্ত এখানে ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে। এন্ড উইদাউট এক্সপেন্ডিচার অফ এটিপি, তাহলে এখানে এটিপির প্রয়োজন পড়ছে না। ফলে আমরা এটা কিসের মধ্যে পড়ছি, অসমোসিস হচ্ছে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে ওই জন্য অসমোসিসকে রেখেছি। তাহলে এখানে ডিফিউশনের ডিফারেন্স যেটা, যে এখানে আমাদের সেমি পারমেবল মেমব্রেনটা প্রয়োজন হচ্ছে, ডিফিউশনে সলিডের মুভমেন্ট হয়েছিল, কিন্তু আমাদের অসমোসিসের ক্ষেত্রে মুভমেন্ট অফ সলভেন্ট হচ্ছে। তাহলে মুভমেন্ট অফ সলভেন্ট থ্রু সেমি পারমেবল মেমব্রেন ফ্রম ইটস হায়ার কনসেন্ট্রেশন টু ইটস লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশন মুভমেন্টটা হবে পার্টিকেলগুলোর আপ টু ইকুইলিব্রিয়াম উইদাউট এক্সপেন্ডিচার অফ এটিপি। কোনো রকম এটিপির ইউটিলাইজেশন বা ব্যয় এখানে হচ্ছে না, সেই জন্য এটা আবারও আমাদের প্যাসিভ প্রসেস। তাহলে ডেফিনেশন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এখানটাতে আমরা একটা কম্পার্টমেন্ট দেখাচ্ছি, এবং এখানে যখন সেমি পারমেবল মেমব্রেন দ্বারা এটাকে ডিফারেন্সিয়েট করে দেওয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট এ, এটা হচ্ছে কম্পার্টমেন্ট বি। তাহলে এ এবং বি কম্পার্টমেন্টে যদি আমরা দেখি তাহলে এখানে বললাম যে এখানে আমাদের 100 মলিকুল H2O প্রেজেন্ট and 10 মলিকুল সল্ট অর সুগার প্রেজেন্ট। and বি কম্পার্টমেন্টে যদি আমরা দেখি 100 মলিকুল H2O প্রেজেন্ট and 30 মলিকুল সল্ট প্রেজেন্ট। তাহলে এক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এই সলিউশনের ক্ষেত্রে ফ্রি H2O যদি আমরা দেখি তাহলে ফ্রি H2O কতগুলো আছে, তাহলে আমরা ধরে নিয়েছি 10টা সল্টের অণু যেটা আছে, তাহলে সেটা 10টা ওয়াটার মলিকুলকে ইউটিলাইজ করে নিয়েছে। তাহলে এখানে আমাদের 90 মলিকুল ফ্রি H2O আছে। এন্ড আমরা কম্পার্টমেন্ট বি এর ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে ফ্রি H2O যদি আমরা দেখি ফ্রি H2O, তাহলে সেক্ষেত্রে আমাদের 70 মলিকুল থাকছে ফ্রি ওয়াটার মলিকুল। তাহলে এক্ষেত্রে 10টা সল্ট মলিকুল 100টা ওয়াটার মলিকুলের মধ্যে 10টা ইউটিলাইজ করে 90 ফ্রি রয়েছে, এবং এখানে যদি দেখি তাহলে আমাদের 100টা জলের অণুর মধ্যে তাহলে 30 ইউজ হয়ে গেছে সল্ট দ্বারা, এবং তাহলে আমাদের ফ্রি H2O থাকছে 70। তাহলে এক্ষেত্রে আমাদের যদি দেখা যায় যে সলভেন্ট কি হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে, তাহলে এখানে মুভমেন্টটা কোন দিকে হবে, কম্পার্টমেন্ট এ টু কম্পার্টমেন্ট বি। কারণ এখানে এর কনসেন্ট্রেশন কি হচ্ছে, কনসেন্ট্রেশনটা এখানে হচ্ছে আমাদের হাই, আর এখানে যদি কনসেন্ট্রেশন যদি আমরা দেখি তাহলে 70, তাহলে দিকটা হচ্ছে লো। তাহলে এই ক্ষেত্রে সেই হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু
মুভমেন্টটা হচ্ছে, কিন্তু এখানে মুভমেন্টটা কার হয়েছে, সলভেন্ট। তাহলে জলের অণু মুভমেন্টের কথা বলা হচ্ছে, তাহলে জলের অণু এদিকে কি হচ্ছে 90 এদিকে 70, তাহলে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন থেকে মুভমেন্ট হচ্ছে। ওই জন্য ডেফিনেশনে বলা হচ্ছে মুভমেন্ট অফ সলভেন্ট থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন from its higher concentration to lower concentration up to equilibrium। তাহলে যখন একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, তাহলে ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছে যাবে, তাহলে এই দুটো কম্পার্টমেন্টের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দুটোর যখন কনসেন্ট্রেশন সেম হয়ে যাবে, তাহলে এই দিকের কনসেন্ট্রেশন আর এদিকের কনসেন্ট্রেশন দুটো যখন সেম হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কোনো রকম নেট মুভমেন্ট হবে না। তাহলে এটা কম্পার্টমেন্ট এ, এটা বি যদি হয়, তাহলে সেক্ষেত্রে কোনো নেট মুভমেন্ট হবে না। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, একটা মলিকুল যদি এদিকে মুভ করে, একটা মলিকুল সঙ্গে সঙ্গে লেফট সাইড বা বি এ কম্পার্টমেন্টে মুভ করে, সেক্ষেত্রে নেট মুভমেন্টটা জিরো হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে ততক্ষণ মুভমেন্টটা চলবে, কিন্তু যখনই ইকুইলিব্রিয়ামে রিচ করে যাবে, সেক্ষেত্রে দুটো কম্পার্টমেন্টের মধ্যে তাহলে মুভমেন্ট বা নেট মুভমেন্টটা জিরো হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে একটা মলিকুল যদি এদিকে মুভ করে আর একটা মলিকুল এদিকে মুভ করছে, কারণ সেক্ষেত্রে দুটোর কনসেন্ট্রেশনটা একই। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ডেফিনেশন দেখলাম। এবার আমরা ডেফিনেশনটা একটু অন্যভাবে দেখি। তাহলে আমাদের কম্পার্টমেন্ট এ যদি দেখা যায়, তাহলে এটা কেমন, এ হচ্ছে আমাদের ডাইলিউট সলিউশন। তাহলে সলিউশনের দিক দিয়ে যদি আমরা দেখি, ডাইলিউট সলিউশন। বিটাকে যদি দেখি, তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন। তাহলে এটার মধ্যে সল্ট মলিকুল কম, তাহলে ওয়াটার মলিকুল ফ্রি বেশি, কিন্তু এর ডেনসিটি যদি দেখা যায় অর্থাৎ ডাইলিউট, তাহলে দ্রবণটা কেমন, লঘু দ্রবণ। এই সলিউশনটাকে যদি আমরা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে সল্ট বেশি আছে, ফলে সলিউশনটা কনসেন্ট্রেটেড হচ্ছে, কিন্তু ফ্রি ওয়াটার মলিকুল কমে যাচ্ছে, অর্থাৎ দ্রাবক অণু কম থাকছে, কারণ এখানে দ্রাবক অণুর সঙ্গে ইউটিলাইজ হয়ে যাচ্ছে। ফলে এক্ষেত্রে আমাদের এই যে বি কম্পার্টমেন্টের সলিউশনটা হচ্ছে তাহলে কনসেন্ট্রেটেড সলিউশন। তাহলে আমরা কি বলতে পারি, সেকেন্ড ডেফিনেশন যেটা আমরা দেখব, তাহলে এখানে কি বলবো, মুভমেন্ট অফ সলভেন্ট। তাহলে এখানে আমরা কি বলবো, মুভমেন্ট অফ solvent through semi permeable membrane from its higher to lower concentration। আমরা এটা না বলে আমরা কি বলছি, যে movement of solvent through semi permeable membrane from lower, or we can say তাহলে এক্ষেত্রে ডেফিনেশনটা যদি আমরা দেখি, তাহলে কি বলা হচ্ছে, মুভমেন্ট অফ সলভেন্ট। তাহলে এখানেও সলভেন্টের মুভমেন্ট হবে থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। এখানেও দরকার, যেহেতু আমরা ডিফিউশনে মানে অসমোসিস পড়ছি, তাহলে সেমি পারমিয়েবল মেমব্রেন যেমন ছিল তেমন থাকবে। শুধু আমরা কি বলবো, ফ্রম dilute solution to concentrated solution। তাহলে কি ডিফারেন্স হলো, তাহলে একই জিনিসই বলা হলো, একটু সলিউশন দিয়ে বলা হলো। তাহলে আমরা এখানে সলভেন্ট দিয়ে বলেছি প্রথম ডেফিনেশনে, সেকেন্ড ডেফিনেশনে বলা হচ্ছে যে এটা ডাইলিউটেড সলিউশন, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন। তাহলে ডাইলিউট সলিউশন থেকে আমাদের কনসেন্ট্রেটেড সলিউশনে মুভমেন্ট হচ্ছে। তাহলে এখানে হচ্ছে মুভমেন্ট অফ সলভেন্ট থ্রু সেমি পারমানেন্ট মেমব্রেন, তাহলে ফ্রম ডাইলিউট সলিউশন টু কনসেন্ট্রেটেড সলিউশন হচ্ছে, তাহলে আপ টু ইকুইলিব্রিয়াম হবে উইদাউট এক্সপেন্ডিচার অফ এটিপি। তাহলে এখানে এটিপির ব্যয় হচ্ছে না, ফলে আমরা ডেফিনেশনটাকে এবারে সলিউশন দিয়ে বললাম। এবার এই ডেফিনেশনটাকে একটু অন্যভাবে বলা যেতে পারে। তাহলে এখানে ডাইলিউট সলিউশন যেটা বলা হয়েছে, এটাকে আমরা বায়োলজিক্যাল টার্ম যেটা ইউজ করি সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। আর এখানে যদি আমরা দেখি কনসেন্ট্রেটেড সলিউশনটাকে বলা হয় হাইপারটনিক সলিউশন। তাহলে একটা হচ্ছে আমাদের হাইপারটনিক সলিউশন, একটা হাইপারটনিক সলিউশন। তাহলে এবার এখানে ডেফিনিশনটা আমরা কিভাবে বলতে পারি, তাহলে এখানে আমরা সেম জিনিস বলবো, মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম
হাইপোটনিক টু হাইপারটনিক সলিউশন থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন কতক্ষণ ধরে চলবে? আপ টু ইকুইলিব্রিয়াম অ্যান্ড উইদাউট এক্সপেন্ডিচার অফ এটিপি। তার মানে আমরা অসমোসিসের ডেফিনেশনটাকে তিন ভাবে বলতে পারি। প্রথমে বলা হচ্ছে যে এখানে ফ্রি ওয়াটার মলিকুল বেশি, এখানে কম, তাহলে এখানে কনসেন্ট্রেশন বেশি, এখানে কনসেন্ট্রেশন কম। সলভেন্ট মলিকুলের তাহলে এখানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে হয়েছে থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন উইদাউট এক্সপেন্ডিচার অফ এটিপি আপ টু ইকুইলিব্রিয়াম। তারপরে আমরা এটাকে ডাইলিউট সলিউশন দেখছি, যেহেতু ওয়াটার মলিকুল ফ্রি বেশি, মানে এটা হচ্ছে ডাইলিউট সলিউশন। এখন ওয়াটার মলিকুল ইউটিলাইজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অর্থাৎ এখানে সলিউট কম, এখানে সলিউট বেশি, ফলে এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড সলিউশন, এটা ডাইলিউট সলিউশন। অর্থাৎ এই ক্ষেত্রে সেই একই রকম মুভমেন্ট হচ্ছে সবকিছু। তাহলে এখানে হচ্ছে আমরা সলিউশন দিয়ে যখন বলবো ডাইলিউট সলিউশন টু কনসেন্ট্রেটেড সলিউশন, আর যখন আমরা এই ডাইলিউট সলিউশনটাকে আমরা হাইপোটনিক টার্ম ইউজ করি, এখানে আমরা এটাকে হাইপারটনিক টার্মটা ইউজ করি। অর্থাৎ টনিসিটি মিন্স তার সেই সলিউশনের ডেনসিটির কথা বলা হয়েছে, তাহলে সেই টনিসিটিটা কম বেশি, তাহলে এখানে হাইপোটনিক সলিউশন, এটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি মুভমেন্ট অফ সলভেন্ট মলিকুল থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন, তাহলে কি হচ্ছে হাইপোটনিক টু হাইপারটনিক সলিউশনে মুভমেন্টটা হবে, তাহলে ইকুইলিব্রিয়াম পর্যন্ত হবে, এবং এটাকে বলা হচ্ছে উইদাউট এক্সপেন্ডিচার অফ এটিপি, অর্থাৎ এখানে এটিপির ইউটিলাইজেশন হচ্ছে না, ফলে এটাও কিন্তু সেই আমাদের প্যাসিভ প্রসেসই হয়ে গেল। তাহলে আমরা এখানে অসমোসিসের ডেফিনেশনটা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে করলাম, কখনো সলভেন্টের রেসপেক্টে, কখনো বা সলিউশনের রেসপেক্টে, কখনো বা টনিসিটি অর্থাৎ হাইপোটনিকের রেসপেক্টে করা হলো। তাহলে আমরা বারবার দেখছি কি যে মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, হাইপোটনিক টু হাইপারটনিক। তাহলে বারবার মুভমেন্টটা যদি দেখো, তাহলে সেটা কিন্তু অসমোসিসের ক্ষেত্রে কি হবে, হাইপোটনিক টু হাইপারটনিক সলিউশনে কিন্তু মুভমেন্টটা হবে। তাহলে এবার আমরা টাইপস দেখে নেব অসমোসিসের। তাহলে দুটো টাইপস পাবো, একটা হচ্ছে আমাদের এন্ডোঅসমোসিস and another is exoosmosis। তাহলে একটা এন্ডোঅসমোসিস, একটা এক্সোসমোসিস। তাহলে এন্ডোঅসমোসিস যদি হতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, লিভিং সেল সেটাকে কোথায় রাখবো, লিভিং সেলটাকে আমরা পুট করব কোথায়, তাহলে আমাদের হাইপোটনিক সলিউশনে, হাইপোটনিক সলিউশনে রাখতে হবে। কারণ আমরা সবসময় দেখি যে মুভমেন্টটা হাইপো থেকে হাইপারের দিকে হয়, তাহলে হাইপোটনিক সলিউশনে যদি আমরা লিভিং সেল রাখি, অর্থাৎ এখানে আমরা এরকম দেখালাম, তাহলে এটা হচ্ছে আমাদের সেল। তাহলে সেলটা যদি আমাদের হাইপোটনিকে রাখা হয়, অর্থাৎ মিডিয়ামটা কেমন, হাইপোটনিক, তাহলে হাইপোটনিক হলে কি হবে, মুভমেন্টটা হাইপো থেকে হাইপারের দিকে, অর্থাৎ ওয়াটার মলিকুল বা সলভেন্ট মলিকুল এর মধ্যে এন্ট্রি করবে। তাহলে সেক্ষেত্রে এন্ডোঅসমোসিস, তাহলে ভিতরের দিকে এন্ট্রি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে এন্ডোঅসমোসিস। তাহলে এন্ডোঅসমোসিস প্রসেস কখন ঘটবে, যখন আমরা সেলটাকে, লিভিং সেলকে আমরা কোথায় রাখছি, হাইপোটনিক মিডিয়ামে রাখছি, সেক্ষেত্রে আমাদের মিডিয়াম থেকে ওয়াটার মলিকুল বা সলভেন্ট মলিকুল সেলের মধ্যে এন্ট্রি করবে, সেটা হচ্ছে এন্ডোঅসমোসিস। এর আমরা রিভার্স যদি করি, তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে, আমাদের এখানে লিভিং সেল, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, লিভিং সেল সেটাকে কোথায় রাখতে হবে, লিভিং সেলটাকে আমাদের হাইপারটনিক সলিউশনে, হাইপারটনিক সলিউশনে রাখবো। তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখাই, তাহলে আমাদের সেলটা যেখানে রাখা হচ্ছে, তাহলে এই সেলটাকে রাখা হলো, তাহলে এখানে মিডিয়ামটা যদি দেখাই, তাহলে এটা কেমন, আমাদের হাইপারটনিক। তাহলে হাইপারটনিক যখনই হবে, তাহলে ওয়াটার মলিকুল হাইপো থেকে কোন দিকে যাবে, হাইপার। একই তো রুলস, তাহলে অসমোসিস অলওয়েজ হাইপো থেকে হাইপারের দিকে হবে। তাহলে এই ক্ষেত্রে ওয়াটার মলিকুল মিডিয়ামে বেরিয়ে চলে আসবে, তাহলে এই ক্ষেত্রে জলটা বের হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে এক্সোঅসমোসিস, এবং জলটা এখানে এন্ট্রি হচ্ছে বলে, বা সলভেন্ট মলিকুল এন্ট্রি হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে এন্ডোঅসমোসিস। তাহলে অসমোসিসটার আমাদের দুটো টাইপস পাবো। তাহলে কিসের উপর বেস করে, আমরা সেই আমাদের লিভিং সেলটাকে কোন মিডিয়ামে রাখছি। যদি আমরা হাইপোটনিক মিডিয়ামে রাখি, তাহলে সেটা হচ্ছে আমাদের এন্ডোঅসমোসিস ঘটবে, ফলে ভিতরে সলভেন্ট মলিকুলের এন্ট্রি হবে, এবং সেটাকে আমরা লিভিং সেলটাকে হাইপারটনিক সলিউশনে রাখি, সেক্ষেত্রে ওয়াটার মলিকুলগুলো মিডিয়ামের দিকে বেরিয়ে আসবে, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্সোঅসমোসিস হচ্ছে। এবার আমরা এখানে আমাদের প্লান্ট এবং অ্যানিমাল সেল, এদেরকে আমরা হাইপোটনিক এবং হাইপারটনিক সলিউশনে রেখে দেখব তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। তাহলে আমরা দুটো সলিউশন নেব, একটা হচ্ছে হাইপোটনিক সলিউশন, এন্ড অপর দিকে আমরা নেব আমাদের হাইপারটনিক সলিউশন।
তাহলে প্রথমে আমরা হাইপোটনিক নিলাম আর একটা হাইপারটনিক নিলাম। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এখানে আমরা অ্যানিমাল সেলকে রাখলাম, অ্যানিমাল সেলকে রাখলাম। তাহলে অ্যানিমাল সেলকে যদি রাখা যায় তাহলে সেক্ষেত্রে কি ঘটনা দেখব, তাহলে আমরা মিডিয়ামটাকে বলে দিয়েছি কি আমাদের হাইপোটনিক। তাহলে আমরা এখানে কাকে রাখছি, সেলকে রাখছি। তাহলে সেল নিশ্চয়ই হাইপারটনিক। তাহলে এক্ষেত্রে কি হবে, ওয়াটার মলিকুল যেহেতু এটা হাইপোটনিক, তাহলে এখান থেকে ওয়াটার মলিকুল কোথায় এন্ট্রি করবে, সেলের ভিতরে এন্ট্রি করবে। তাহলে সেলের ভিতরে এন্ট্রি হচ্ছে মানে এখানে কি হচ্ছে, এন্ডো অসমোসিস। তাহলে আমরা তো বললাম যে এন্ডো অসমোসিস হতে গেলে আমাদের লিভিং সেলকে হাইপোটনিক মিডিয়ামে রাখতে হবে। তাহলে এন্ডো অসমোসিস হচ্ছে যখন এন্ডো অসমোসিসের ভিতরে জল এন্ট্রি করছে মানে সেলটা কেমন হয়ে যাবে, টার্জিড অর্থাৎ স্ফীত হয়ে যাবে। তারপরে যদি দেখা যায় যেহেতু অ্যানিমাল সেল, তাহলে এটা কি হয়ে যাবে, র্যাপচার হয়ে যাবে, তাহলে এটা ফেটে যাবে। এবার সেম অ্যানিমাল সেলকে যদি আমরা হাইপারটনিক সলিউশনে রাখতাম, তাহলে আমরা এখানে কাকে রাখছি, অ্যানিমাল সেলকে হাইপারটনিক মিডিয়ামে রাখছি। তাহলে হাইপারটনিক মিডিয়ামে যদি রাখা যায় সেক্ষেত্রে আমরা এই মিডিয়ামটাকে রাখলাম, এটা হচ্ছে আমাদের হাইপারটনিক। তাহলে এখানে আমরা সেই সেলটাকে রাখলাম। তাহলে সেলটার যেহেতু হাইপারটনিক মিডিয়ামে রাখা হয়েছে, তাহলে এক্ষেত্রে ওয়াটার মলিকুল বাইরে থেকে বেরিয়ে আসবে, ফলে আমাদের কি হবে, এক্সো অসমোসিস অর্থাৎ মিডিয়ামে বেরিয়ে আসবে। তাহলে এখানে জল বেরিয়ে এলো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে ঘটনাটা যদি দেখা যায়, তাহলে এক্সো অসমোসিস দেখা যাবে, এক্সো অসমোসিস বহিঃঅভিস্রবণ দেখা যাবে। তারপরে যদি দেখা যায় সেলটা কেমন হয়ে যাচ্ছে, ফ্লাসিড অর্থাৎ চুপসে যাচ্ছে, এবং একসময় জল সম্পূর্ণ বেরিয়ে গিয়ে কেমন হয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যানিমাল সেলের ক্ষেত্রে যদি আমরা হাইপোটনিক বা হাইপোটনিক মিডিয়ামে রেখে এই ঘটনা দেখব। এবার যদি আমরা প্লান্ট সেলকে রাখি, তাহলে আমাদের প্লান্ট সেলকে যদি এবার আমরা রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব, তাহলে প্লান্ট সেলকে যদি আমাদের হাইপোটনিক মিডিয়ামে রাখা যায়, তাহলে প্লান্ট সেলকে বোঝানোর জন্য আমরা এটাকে করলাম আমাদের প্লাজমা মেমব্রেন। এবং প্লান্ট সেলের ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে যে তার বাইরে সেল ওয়াল প্রেজেন্ট থাকবে। তাহলে আমরা ব্লু দ্বারা রিপ্রেজেন্ট করলাম আমাদের সেল ওয়াল। তাহলে সেল মেমব্রেন ভিতরে ব্ল্যাক রিপ্রেজেন্ট করেছে এবং বাইরেটা হচ্ছে সেল ওয়াল। এবার যেহেতু হাইপোটনিক মিডিয়ামে রাখা হয়েছে, তাহলে কি হবে এক্ষেত্রে সেম, তাহলে ওয়াটার মলিকুল ভিতরে এন্ট্রি করবে। তাহলে আমাদের বাইরের মিডিয়ামটা হচ্ছে হাইপোটনিক। তাহলে হাইপোটনিক মানে এক্ষেত্রে কি হবে, সেম জিনিস, এন্ডো অসমোসিস আমরা দেখব, এন্ডো অসমোসিস। তারপরে যদি দেখি সেলটা কেমন হয়ে যাবে, সেম টার্জিড হয়ে যাবে, কিন্তু এটা ডাজ নট র্যাপচার। তাহলে ডিফারেন্স শুধু একটা জায়গায়, যে অ্যানিমাল সেলকে আমরা হাইপোটনিক মিডিয়ামে রাখলে জল ঢুকে ফুলে ফেটে যাচ্ছে, কিন্তু আমরা প্লান্ট সেলকে যদি রাখি সেক্ষেত্রে এন্ডোঅসমোসিস হচ্ছে, টার্জিড হচ্ছে, স্ফীত হচ্ছে। কিন্তু যেহেতু সেল ওয়াল প্রেজেন্ট, সেল ওয়াল হচ্ছে একটা আমাদের খুব প্রোটেক্টিভ লেয়ার প্লান্ট সেলের ক্ষেত্রে, এবং সেটা রিজিড হয়, ফলে সেটা সহজে বিতীর্ণ হবে না, সেক্ষেত্রে সেলটা কিন্তু ফেটে যাবে না। কিন্তু অ্যানিমাল সেল ফেটে যায়, প্লান্ট সেল তাহলে ফেটে যাচ্ছে না। তাহলে এই ঘটনাটা দেখবো। এবার আমরা সেই প্লান্ট সেলটাকে আমাদের এবারে হাইপারটনিক মিডিয়ামে রেখে দেখা যায়। তাহলে আমরা কি করলাম, প্লান্ট সেলটাকে আমরা হাইপারটনিক মিডিয়ামে রেখে দিলাম। তাহলে হাইপারটনিক মিডিয়ামে যদি রাখি তাহলে কি হবে, আমরা যদি দেখি, তাহলে এক্ষেত্রে একই রকম ভাবে আমরা এটা দ্বারা সেল মেমব্রেন বোঝালাম, এবং এটা দ্বারা আমাদের সেল ওয়ালটাকে রিপ্রেজেন্ট করা হলো। তাহলে এক্ষেত্রে এর একটা লার্জ ভ্যাকুয়াল থাকবে, নিউক্লিয়াস থাকবে। যখন আমরা হাইপারটনিক মিডিয়ামে রাখবো, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্সো অসমোসিস, ফলে ওয়াটার মলিকুলগুলো কোন দিকে আসবে, আমাদের সেলের ভিতর থেকে। মেনলি ভ্যাকুয়ালের মধ্যে তো সেই সেল স্যাপ বা কোষ রসটা থাকবে, তাহলে সেখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে কোথায় চলে আসছে, মিডিয়ামে চলে। তাহলে এখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে চলে আসছে। তাহলে সেলটা এক্ষেত্রে কি হবে, একই ঘটনা দেখবো। তাহলে আমরা কি দেখছি, এক্সো অসমোসিস দেখছি, এক্সো অসমোসিস। তাহলে কোষ থেকে জল বেরিয়ে আসছে। তারপরে যদি দেখি সেলটা কেমন হয়ে যাচ্ছে, ফ্লাসিড হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে। এবং এক্ষেত্রে সেলটা সম্পূর্ণ শ্রিঙ্ক হবে না। এর ক্ষেত্রে নতুন আমরা যে ফেনোমেনা দেখব, যে যেহেতু আমাদের প্লান্ট সেলের সেল ওয়াল প্রেজেন্ট, তাহলে যখন এক্সো অসমোসিস হচ্ছে, জল বেরিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে ভ্যাকুয়াল থেকে আমাদের টোটাল জলটা বেরিয়ে এলো। তাহলে সেক্ষেত্রে সেল মেমব্রেনটা সেল ওয়াল থেকে ডিটাচ হয়ে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা নেক্সট যে ছবিটা দেখব, তাহলে এটাই পরবর্তী যে পরিবর্তনটা ঘটছে এখানে সেটা যদি দেখা যায়, তাহলে আমাদের সেল ওয়াল অ্যাজ ইট ইজ যেমন ছিল
তেমন এখানেই প্রেজেন্ট থাকবে, শুধু কি হচ্ছে সেখান থেকে সেল মেমব্রেনটা ছাড়িয়ে ডিটাচ হয়ে চলে আসছে একটা সাইডে। তাহলে এখানে ভ্যাকুয়ালটা তাহলে সেখানে ছোট হয়ে যাবে, নিউক্লিয়াস যেমন ছিল তেমন থাকবে। তাহলে এক্ষেত্রে কি হলো, এদের সেল মেমব্রেনটা অর্থাৎ প্লাজমা মেমব্রেনটা সেল ওয়াল থেকে ডিটাচ হয়ে চলে এলো। তাহলে এই কন্ডিশনটাকে বলা হয়েছে প্লাজমোলিসিস। তাহলে এই যে কন্ডিশনটা এখানে তৈরি হলো, এই কন্ডিশনটাকে আমরা বলছি কি প্লাজমোলিসিস, এন্ড সেলটাকে বলা হবে প্লাজমোলাইজড। তাহলে সেলটাকে প্লাজমোলাইজড বলা হবে। তাহলে এখানে প্লাজমোলিসিস ঘটনা বলা হচ্ছে। তাহলে কি আমাদের প্লান্ট সেলের ক্ষেত্রে যেহেতু সেল ওয়াল প্রেজেন্ট থাকছে, সেক্ষেত্রে সেলটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে না, ফ্ল্যাসিড মানে হালকা একটু চুপসে গেলেও সেক্ষেত্রে সম্পূর্ণ শ্রিঙ্ক হয়ে যাবে না, কারণ সেখানে সেল ওয়াল প্রেজেন্ট। তাহলে সেল ওয়ালের গঠন একই থাকবে, কিন্তু সেখান থেকে আমাদের সেল মেমব্রেনটা ছাড়িয়ে চলে এসে শ্রিঙ্ক হয়ে একটা সাইডে অবস্থান করবে। তাহলে সেক্ষেত্রে সেই ঘটনাকে বলা যায় প্লাজমোলিসিস। তাহলে প্লাজমা পার্টটা সেখান থেকে আউট হয়ে যাচ্ছে, সেজন্য বলা হচ্ছে প্লাজমোলিসিস বলা হয়, যেরকম টার্মটি ইউজ করেছি, এবং সেটা সেলটা বলেছে প্লাজমোলাইজ। এখন আমরা যদি এই প্লাজমোলাইজড সেল যেটা আছে, তাহলে এই প্লাজমোলাইজড সেল যেটা আছে এই সেলটাকে কোথায় দেব, হাইপোটনিক মিডিয়ামে। হাইপোটনিক মিডিয়ামে যদি এটাকে দেওয়া যায় বা আমাদের মাধ্যমে দেওয়া যায়, তাহলে হাইপোটনিক মিডিয়ামে যখন রাখবো তাহলে ঘটনাটা কেমন হবে। তাহলে আমরা ওটা যদি এখানে দেখি, তাহলে প্লান্ট সেলটা হাইপোটনিক মিডিয়ামে যখনই রাখা হবে, হাইপোটনিক মানে কি করবে, এন্ডোঅসমোসিস। এন্ডোঅসমোসিস প্লান্ট সেল রাখো বা অ্যানিমাল সেল, তাহলে এন্ডোঅসমোসিসে কি করবে, তাহলে প্লান্ট সেলটা, তাহলে এটা হচ্ছে তার সেল ওয়াল, এবং সেল মেমব্রেনটা আবার আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ তার মধ্যে যেহেতু জল ঢুকছে, তাহলে আমরা কোন মিডিয়ামে রেখেছি, হাইপোটনিক। হাইপোটনিক মানে মুভমেন্টটা সবসময় হাইপো তো হাইপো টু হাইপার, তাহলে এর মধ্যে কি হবে, ওয়াটার এন্ট্রি করবে। তাহলে এর মধ্যে ওয়াটার এন্ট্রি করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে প্লাজমোলিসিস মানে হচ্ছে সেলটার প্লাজমা মেমব্রেন ডিটাচ হয়ে চলে আসে, এবং ঠিক রিভার্স যে প্রসেসটা আমরা দেখছি, তাহলে এখানে প্লাজমোলিসিসের রিভার্স দেখছি। তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে ঘটনাগুলোকে দেখলাম এর ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখছি, এন্ডো অসমোসিস হচ্ছে, এবং এন্ডো অসমোসিস হওয়ার ফলে ভিতরে জল ঢুকছে, এবং প্লাজমোলিসিসে জলটা বেরিয়েছিল, এখানে তার ঠিক উল্টোটা হয়ে সেলটা আবার আগের অবস্থায় ফিরে আসছে বলে এটাকে বলা হবে ডি প্লাজমোলিসিস। ডি প্লাজমোলিসিস, এবং সেলটাকে বলা হবে ডি প্লাজমোলাইজড সেল। তাহলে কি হলো বিষয়টা, আমাদের হাইপোটনিক সলিউশন এবং হাইপারটনিক সলিউশনে প্লান্ট সেল, অ্যানিমাল সেল রেখে দেখছি। অ্যানিমাল সেলের ক্ষেত্রে যখন আমরা হাইপোটনিকে দিয়েছি, এন্ডোঅসমোসিস হচ্ছে, ট্রানজিট হচ্ছে, র্যাপচার হয়ে যাচ্ছে। হাইপোটনিক সলিউশনে যদি আমরা অ্যানিমাল সেলকে রাখি, সেক্ষেত্রে জল বেরিয়ে আসছে, এক্সোঅসমোসিস, ফ্লাসিড, শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। সেম আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করছি, তখন প্লান্ট সেলকে রাখলে ভিতরে জল ঢুকছে, এন্ডোঅসমোসিস। হাইপোটনিকে রাখলে তাহলে এন্ডোঅসমোসিস হচ্ছে, ট্রানজিট হচ্ছে, কিন্তু ফেটে যাবে না যেহেতু সেল ওয়াল প্রেজেন্ট। এবার সেই প্লান্ট সেলটাকে যখন আমরা হাইপোটনিক মিডিয়ামে রাখলাম, তাহলে সেক্ষেত্রে এক্সোঅসমোসিস ঘটছে, ফ্লাসিড হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে নতুন একটা ফেনোমেনা বা ঘটনা দেখছি, যে আমাদের এখানকার প্লাজমা মেমব্রেনটা ডিটাচ হয়ে চলে আসছে, ফলে সেক্ষেত্রে যে ঘটনা দেখছি এটা প্লাজমোলিসিস, এবং সেলটাকে বলা হয় প্লাজমোলাইজড সেল। এই যে প্লাজমোলাইজড সেল যেটা বললাম, সেটাকে যদি আবার হাইপোটনিক মিডিয়ামে আমরা রাখি, তাহলে হাইপোটনিক মিডিয়ামে যখন রাখছি, তাহলে পুনরায় এর মধ্যে এন্ডোঅসমোসিস হচ্ছে, তাহলে জল ঢুকে সেলটা আবার প্রথমের অবস্থায় ফিরে আসছে, সেই জন্য এটাকে বলেছে ডি প্লাজমোলিসিস। তাহলে প্লাজমোলিসিস মানে জল বেরিয়ে গেল, এই ঘটনা দেখছি, এবং সেটা আবার আগের অবস্থায় ফিরে এলো বলে এটাকে বলা হচ্ছে ডি প্লাজমোলিসিস, এবং সেলটাকে বলা হচ্ছে ডি প্লাজমোলাইজড সেল। তাহলে প্লান্ট সেলের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, যেমন আমরা আমাদের কিসমিস আঙুরটাকে যদি আমরা সেখান থেকে জল বার করে দিই, তাহলে কিসমিস তৈরি হয়ে যাবে। সেই কিসমিস যেটা আছে সেটাকে যদি আবার জলে ফেলে দাও, তাহলে সেটাকে কোন মিডিয়ামে দেওয়া হচ্ছে, আমাদের হাইপোটনিক মিডিয়ামে দিচ্ছে। তার মানে আমরা কোন ঘটনা দেখবো, ডি প্লাজমোলিসিস। তাহলে আঙুর থেকে যখন, গ্রেপস থেকে যখন কিসমিসটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্লাজমোলিসিস, এবং তখন ওটাকে আবার যখন আমরা জলে দিচ্ছি আবার ফুলে উঠছে, তখন সেটা হচ্ছে ডি প্লাজমোলিসিস। তাহলে এই হচ্ছে আমাদের অসমোসিসের ঘটনা। তাহলে অসমোসিস মেইনলি মুভমেন্ট অফ সলভেন্ট, সেখানে সেমি পারমিল মেমব্রেন দরকার হবে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে হবে, তাহলে এবং সেখানে এটিপির প্রয়োজন পড়বে না, এবং অবশ্যই আমাদের সেমি পারমিল মেমব্রেনটা দরকার। তাহলে সেটা ডেফিনেশনটা আমরা বিভিন্নভাবে দিয়েছি, কখনো সলিউশনের রেসপেক্টে, কখনো সলভেন্ট তার কনসেন্ট্রেট রেসপেক্টে, কখনো বা টনিসিটি। তাহলে হাইপোটনিক টু হাইপোটনিক মুভমেন্টটা হবে। তাহলে এন্ডোঅসমোসিস, এক্সোঅসমোসিস সেটা ডিপেন্ড করছে যে আমরা সেই লিভিং সেলটাকে কোন মিডিয়ামে রাখছি।
হাইপোটনিক মিডিয়ামে রাখছি না হাইপারটনিক মিডিয়ামে রাখছি, তার উপর ডিপেন্ড করে আমরা এতগুলো ঘটনা দেখলাম। তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে এই ঘটনা হবে, প্লান্টসের ক্ষেত্রে এই ঘটনা আমরা দেখব। তাহলে আমরা এবারে যেটা দেখব লাস্ট, যে অ্যাপ্লিকেশন অফ অসমোসিস। তাহলে অসমোসিসের অ্যাপ্লিকেশনটা দেখার আগে আমরা আইসোটনিক সলিউশনের বিষয়টা একটু দেখে নিই, যে আইসোটনিক সলিউশন। তাহলে আমরা হাইপারটনিক বললাম, হাইপোটনিক বললাম, এবার আইসোটনিক। আইসো মানে হচ্ছে সেম, অর্থাৎ দুটো সলিউশনের কনসেন্ট্রেশন সেম হলে সেটা হচ্ছে আইসোটনিক সলিউশন। যেমন আমরা এখানে বললাম যেখানে সেমি পারমেবল মেমব্রেন রাখা হয়েছে, এদিকে 100 মলিকুল আমরা H2O দিয়েছি, এদিকে 100 মলিকুল আমরা H2O দিয়েছি। তাহলে জলের অনুপাত সমান। এবার এর মধ্যে আমরা 20টা সল্ট মলিকুল দিলাম, এর মধ্যে আমরা 20টা সল্ট মলিকুল দিলাম। তাহলে এর ক্ষেত্রে আমাদের 80 মলিকুল ফ্রি H2O থাকছে। এখানে যদি দেখি তাহলে আমাদের 80টাই ফ্রি H2O থাকছে। তাহলে দুটোর ক্ষেত্রে আমাদের সলভেন্টের কনসেন্ট্রেশন সেম, ফলে আমাদের এই দুটো কম্পার্টমেন্ট এ এবং বি এর ক্ষেত্রে যদি টনিসিটি দেখা যায়, তাহলে দুটোর কনসেন্ট্রেশন যেহেতু ইকুয়াল হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে আইসোটনিক সলিউশন। অর্থাৎ এই ক্ষেত্রে দুটো মিডিয়ামের মধ্যে কোন রকম সলভেন্টের মুভমেন্ট হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে নেট মুভমেন্ট যদি দেখি, তাহলে নেট মুভমেন্ট জিরো। তাহলে নেট মুভমেন্ট এখানে জিরো, কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় যে এ থেকে বি এর দিকে যদি একটা সলভেন্ট পার্টিকেল মুভ করে, তাহলে সঙ্গে সঙ্গে বি থেকে এর দিকে আবার একটা সলভেন্ট পার্টিকেল মুভ করবে। অর্থাৎ এখানে 80 আছে, এদিকে যখন একটা চলে 81 হয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে একটা আবার এদিকে চলে এসে 79টাকে 80 করে দিচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দুটো মিডিয়ামের কনসেন্ট্রেশন বা টনিসিটি সেম হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে আইসোটনিক সলিউশন। তাহলে আমরা আইসোটনিক সলিউশনের এক্সাম্পল যদি দেখি, যে আমাদের সেলের সঙ্গে আইসোটনিক সলিউশন কি সেটা যদি দেখা যায়, যে আমাদের 5% গ্লুকোজ, 5% গ্লুকোজ সলিউশন যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের সেলের সঙ্গে আইসোটনিক। তাহলে সেক্ষেত্রে 5% গ্লুকোজ সলিউশন আমাদের সেলটাকে রাখলে সেক্ষেত্রে আমাদের এন্ডোঅসমোসিস এক্সোঅসমোসিস কিছু হবে না, অর্থাৎ নেট মুভমেন্ট সেক্ষেত্রে জিরো হবে, অর্থাৎ সেলটা চুপসেও যাবে না, ফেটেও যাবে না। আবার আমরা 0.9% NaCl সলিউশন যদি দেখি, NaCl সলিউশন, তাহলে এই যে পার্সেন্টেজটা, তাহলে এই সলিউশনের মধ্যে যদি আমাদের সেলটাকে রাখি, তাহলে এই ওই সলিউশনটা বা ওই 0.9% NaCl এবং 5% গ্লুকোজ দুটোই হচ্ছে আমাদের সেলের সঙ্গে আইসোটনিক। ফলে ওই সলিউশনের মধ্যে আমরা সেলগুলোকে রাখলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সলভেন্ট পার্টিকুলার মুভমেন্ট হবে না, মানে অসমোসিস ঘটবে না, সেক্ষেত্রে নেট মুভমেন্ট জিরো হবে। তাহলে এই হচ্ছে আমাদের আইসোটনিক সলিউশন এবং আইসোটনিক সলিউশনের এক্সাম্পল, যেটা আমাদের সেলের সঙ্গে আইসোটনিক। তার একটা হচ্ছে 5% গ্লুকোজ সলিউশন, অ্যানাদার হচ্ছে 0.9% NaCl সলিউশন। এবারে দেখি অ্যাপ্লিকেশন অফ অসমোসিস। অ্যাপ্লিকেশন অফ অসমোসিস। তাহলে অসমোসিসের অ্যাপ্লিকেশনটা, তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশন কি? ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। তাহলে প্লান্টে যে স্টোমাটা আছে, তাহলে সেটা মনোকট বা ডাইকট, অর্থাৎ একবীজপত্রী বা দ্বিবীজপত্রী হোক, তাদের ক্ষেত্রে গার্ড সেল থাকে। সেই গার্ড সেল বা রক্ষী কোষ পত্রন্ধ্র ওপেনিং ক্লোজিং এ হেল্প করছে। কিভাবে করছে, সেখানে কিন্তু অসমোসিস প্রসেসটা মেইনলি এখানে হেল্প করছে। তাহলে ওপেনিং ক্লোজিং স্টোমাটা যদি দেখি, তাহলে আমরা স্টোমাটাকে এইভাবে দেখালাম। তাহলে আমাদের বিন শেপড স্টোমাটা হয়, মানে গার্ড সেল হয়। তাহলে এই গার্ড সেলটা এখানে দেখানো হলো এরকম বিন শেপ। তাহলে স্টোমাটাটা এখানে আমরা ক্লোজ ধরে নিচ্ছি। তাহলে এটা কি কন্ডিশনে রয়েছে? ক্লোজড কন্ডিশনে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এদের চারিপাশে যে সেলগুলো থাকে তাদেরকে আমরা বলি সাবসিডিয়ারি সেল। তাহলে এর পাশে যে সহকারী কোষগুলো থাকে এদেরকে বলা হচ্ছে সাবসিডিয়ারি সেল। সাবসিডিয়ারি সেল। আর এটা হচ্ছে আমাদের গার্ড সেল। তাহলে এই গার্ড সেলের মধ্যে প্রথমে পটাশিয়াম আয়নের এন্ট্রি হয়। কিভাবে হয় আমরা যখন পত্রন্ধ্রের ক্লোজিং ওপেনিং যেটা পড়বো ডিটেলস, তখন সেখানে আমরা এটা জানবো যে কিভাবে পটাশিয়াম আয়নটা এন্ট্রি করছে। তো মূলত এর মধ্যে কি হয়, পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়। তাহলে ভিতরে কনসেন্ট্রেশন বেশি মানে হাইপারটনিক। তাহলে আশপাশে যে সাবসিডিয়ারি কোষ আছে তাদের কনসেন্ট্রেশন কম মানে তারা হাইপোটনিক। তাহলে অসমোসিস কোন দিকে হবে? হাইপো টু হাইপার।
তাহলে হাইপো টু হাইপার যদি হয় তাহলে সেক্ষেত্রে ওয়াটার মলিকুলের মুভমেন্ট কোন দিকে হবে, তাহলে হাইপো থেকে হাইপারের দিকে হবে। অর্থাৎ গার্ড সেলগুলোর মধ্যে কি এন্ট্রি করছে, ওয়াটার এন্ট্রি করছে। তাহলে যখনই ওয়াটার এন্ট্রি করবে তারা টার্জিড হবে, ফলে তারা স্ফীত হয়ে গেল, এন্ডোঅসমোসিস ঘটছে। তাহলে পরের ছবিতে তুমি যেটা দেখবে যে আমাদের গার্ড সেলগুলো এরকম ভাবে ওপেন হয়ে গেল। তাহলে এক্ষেত্রে পত্ররন্ধ্রটা দেখো অনেকটা ওপেন হয়ে গেছে। এখানে ক্লোজ কন্ডিশন আছে, এখানে কি কন্ডিশনে রয়েছে, ওপেন হয়ে গেল। তাহলে কি কারণে হলো, আমাদের এন্ডোঅসমোসিসের কারণে। তাহলে সাবসেলুলারি কোষ যেগুলো ছিল, তাহলে সেই সাবসেলুলারি কোষ থেকে কি হয়েছে, আমাদের গার্ড সেলের মধ্যে ওয়াটার এন্ট্রি করেছে। তার কারণে গার্ড সেলটা কি হয়েছে, এর মধ্যে প্রচুর ওয়াটার এন্ট্রি করার ফলে এটা কি হয়ে গেছে, টার্জিড হয়ে গেছে। তাহলে টার্জিড হয়ে যাওয়ার কারণে পত্ররন্ধ্রের প্রথমে ক্লোজ কন্ডিশন, তাহলে এই দুটো গার্ড সেল এইভাবে ছিল। যখনই আমার এই হাতের এগুলো যদি গার্ড সেল হয়, এটা যদি গার্ড সেল হয়, তাহলে এর মধ্যে ওয়াটার এন্ট্রি করলে তাহলে এটা আস্তে আস্তে স্ফীত হয়ে যাচ্ছে, ফলে মাঝখানে যে গ্যাপটা বা ওপেনিংটা খুলে যাচ্ছে। তাহলে এটাকেই বলা হচ্ছে ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা। তাহলে এখানে ওপেনিং আমরা যেটা দেখলাম, তাহলে সেক্ষেত্রে কি হলো, গার্ড সেলের ভিতরে পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেশি, তার মানে ভিতরটা হাইপারটনিক বা এটা হাইপোটনিক। তাহলে এখানে কনসেপ্ট একই, হাইপো টু হাইপার। তাহলে হাইপো থেকে হাইপারের মধ্যে মুভমেন্ট হয়েছে, তাহলে ওয়াটার মলিকুল গুলো এন্ট্রি করার ফলে টার্জিড হয়ে গেছে সেলটা, পত্ররন্ধ্র ওপেন হয়ে গেছে। এবার ঠিক উল্টোটা কি হবে, যখন ক্লোজিং এর টাইম হবে পত্ররন্ধ্র অর্থাৎ রাতের বেলা, তখন কি হবে, এখান থেকে পটাশিয়াম আয়নগুলো মুভ করে পাশের যে সাবসিডিয়ারি সেল আছে, তাহলে সেই কোষের মধ্যে ঢুকে পড়বে। তাহলে এখানে কনসেন্ট্রেশন কম, তাহলে এর আগেরটা হয়েছে এন্ডোঅসমোসিস, এর পরেরটা কি হয়ে যাবে, পরের ধাপ আমরা দেখব কি এক্সোঅসমোসিস। তাহলে এটা হয়ে গেলে পত্ররন্ধ্রটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ সেখান থেকে জল বেরিয়ে গেলে সেটা আবার কি হয়ে যাবে, ফ্লাসিড বা চুপসে যাবে। তাহলে আমাদের এখানে সেই অসমোসিসের কনসেপ্টই কাজে লাগছে আমাদের ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটার ক্ষেত্রে। তাহলে এখানে কি ঘটেছিল, এন্ডোঅসমোসিস। তাহলে এন্ডোঅসমোসিস হচ্ছে, তাহলে সেই জন্য আমাদের পত্ররন্ধ্র ওপেন হচ্ছে এবং আমাদের এক্সোঅসমোসিসের কারণে পত্ররন্ধ্রটা ক্লোজড হয়ে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন। তাহলে সেকেন্ড অ্যাপ্লিকেশন যদি দেখা যায়, তাহলে অ্যাবজর্পশন অফ ওয়াটার। তাহলে ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে। তাহলে ওয়াটার অ্যাবজর্পশনের যখন আমরা আমাদের সেল ওয়াল পড়েছিলাম, তাহলে সেখানে অ্যাপোপ্লাস সিমপ্লাস পাথের মাধ্যমে কিভাবে ওয়াটার ট্রান্সপোর্ট হয় একটু দেখানো হয়েছিল। তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখাই, তাহলে আমাদের এটা যদি মূলরম হয় এবং এখানে আমাদের সেই এপিডার্মাল সেলগুলো থাকবে, তারপর আমরা দেখেছিলাম যেখানে আমাদের কর্টেক্সের সেলগুলো প্রেজেন্ট থাকছে, এই হলো কর্টেক্স সেল। তারপর শেষমেশ এটা গিয়ে কোথায় পৌঁছাবে, এন্ডোডার্মিস আমরা দেখাচ্ছিলাম, তাহলে সেটা কোথায় গিয়ে পৌঁছাবে, এটা হচ্ছে আমাদের জাইলেম। তাহলে ওয়াটারটা এইভাবে পরপর ধাপে ধাপে জাইলেমে যাবে, তারপর জাইলেমের সাহায্যে সেই পাতায় পৌঁছাবে, অ্যাসেন্ট অফ সাব বা রসের উৎসব ঘটবে। তাহলে প্রথমে যদি দেখা যায়, তাহলে এখানে এই সেলগুলো হচ্ছে হাইপারটনিক এবং এখানে যে ওয়াটারটা রয়েছে বা ওয়াটার মলিকুল রয়েছে সেটা হচ্ছে হাইপোটনিক। তাহলে প্রথমে হাইপো থেকে হাইপারে মুভমেন্ট করে এই সেলে গেল, তারপর এখান থেকে সেই হাইপো, এটা তখন হাইপো হয়ে গেল এবং এই সেলটা তখন হাইপার। তাহলে এই কারণে সেই হাইপো থেকে হাইপারে গেল, তাহলে এটা তখন আবার হাইপো হয়ে গেল। এবার এখান থেকে জলটা আবার পরের কোষে যখন যাচ্ছে, তাহলে এখানে সেই একই কনসেপ্ট হাইপো, তাহলে এখানে হচ্ছে হাইপোটনিক টু হাইপারটনিক। তাহলে সেই কনসেপ্ট এখানে কাজে লাগছে। অর্থাৎ এখানে অসমোসিস প্রসেস যেটা ঘটছে, তাহলে একটা কোষ থেকে একটা মূলন দ্বারা যখন জল শোষণ হয়, তাহলে সেটা মানে ধাপে ধাপে যখন ট্রান্সপোর্ট হচ্ছে, তাহলে সেটা কিন্তু যে কর্টেক্সের সেলগুলো দিয়ে ট্রান্সপোর্ট হয়, তাহলে সেখানে অ্যাপোপ্লাস্টিক বা সিমপ্লাস্টিক হোক, তাহলে সেখানে কি কনসেপ্ট কাজে আসে, সেটা কিন্তু আমাদের হাইপোটনিক থেকে হাইপারটনিক অর্থাৎ এন্ডোঅসমোসিস প্রসেসটা কিন্তু ঘটছে। তাহলে সেই জন্য এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, তাহলে এইভাবে ঘটনাটা ঘটছে। তাহলে ধাপে ধাপে এই জিনিসটা যদি হতে থাকে, তাহলে সেল মানে একটা কোষ থেকে আরেকটা কোষে জলটা পৌঁছবে। তাহলে এইভাবে আমাদের ওয়াটার অ্যাবজর্পশন হবে। তারপরে আমরা যদি আমাদের থার্ড অ্যাপ্লিকেশন দেখি, থার্ড অ্যাপ্লিকেশন যদি দেখা যায়, তাহলে সিড জার্মিনেশন। সিড জার্মিনেশন বীজের অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করে। কিভাবে, আমরা যদি একটা সিডকে দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের সিড এবং সিডের বাইরে থেকে আমাদের যে কভারিং থাকে সেটাকে বলে সিড কোট। তাহলে বাইরে কি থাকে, সিড কোট। তাহলে আমরা যদি দেখাই, এটা হচ্ছে আমাদের সিড কোট। তাহলে প্রথমে সিড কোটটা কি করে, ওয়াটার অ্যাবজর্ব করে। তাহলে এটা কি করে, H2 অ্যাবজর্ব, যেটাকে আমরা ইমবাইবেশন বলি, আত্মগতি, ইমবাইবেশন।
ডিগ্রেডেশন। তাহলে আত্মপতির সাহায্যে প্রথমে যেহেতু সিড কোডটা ড্রাই থাকে তাহলে প্রথমে সেটাকে কি করবে, জল অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব মানে জল শোষণ হবে। তাহলে জল শোষণ হয়ে আমাদের সিড কোড যেটা আছে তাহলে সিড কোডটা কি হয়ে যাবে, ডিগ্রেডেশন হবে বা ডিস্ট্রাকশন হবে। তাহলে ডিগ্রেডেশন অফ সিড কোড, তাহলে সিড কোডটা ডিগ্রেড করে যাবে। তাহলে সিড কোডটা যখনই ডিগ্রেড করে যাবে তাহলে তার পরের ছবিটা আমরা কি দেখবো, শুধুমাত্র আমাদের কি থাকবে, ভিতরে সিড পার্টটা ওপেন হয়ে গেল। তাহলে সিড পার্টটা যখনই ওপেন হয়ে গেল তখন এবারে সিডের যে সেলগুলো আছে তাহলে সেখানে সেই হাইপো থেকে হাইপারে অর্থাৎ কি হবে, এখানে কি ঘটনা ঘটবে, এন্ডো অসমোসিস। তাহলে এন্ডো অসমোসিস, তাহলে এন্ডো অসমোসিস যখনই হবে তাহলে বীজের অঙ্কুরোদ্গম বা জার্মিনেশনটা হবে। তাহলে এখান থেকে কি ঘটবে, জার্মিনেশন। তাহলে এখানে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমটা ঘটছে। তাহলে এখানে কি কোন প্রসেস কাজে লাগছে, এন্ডো অসমোসিস। তাহলে প্রথমে সিড কোডটা ডিস্ট্রাকশন হবে, অ্যাবজর্পশন হয়ে তারপরে সেখানে অসমোসিস প্রক্রিয়ায় কিন্তু কি হচ্ছে, ওয়াটারটা সেই বীজের ভিতরে প্রবেশ করে সেই ভ্রূণ বা এমব্রিও যেটা আছে তার ডেভেলপমেন্টে হেল্প করছে এবং সেখানে ওয়াটার এন্ট্রি করার পরে যে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে তারা অ্যাক্টিভেট হয়ে যায়, তারপর প্রসেসটা কন্টিনিউ হয়। তাহলে ডিটেলস আমাদের যে প্লান্ট ফিজিওলজি আছে তার মধ্যে আমরা পড়ে নেব। তাহলে এবারে আমরা এখানে যেটা দেখছিলাম কি, সিড জার্মিনেশন হচ্ছে। তাহলে আমাদের অসমোসিসের অ্যাপ্লিকেশনের মধ্যে যদি দেখি তাহলে ফার্স্ট আমরা ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা সেখানে দেখলাম অসমোসিস। তাহলে এন্ডো অসমোসিস হলে ওপেনিং হচ্ছে, এক্সো অসমোসিস হলে ক্লোজড হয়ে যাচ্ছে। তারপরে আমরা অ্যাবজর্পশন ওয়াটার যেটা দেখলাম তাহলে সেখানে সেই হাইপো থেকে হাইপারের দিকে মুভমেন্ট অর্থাৎ এন্ডো অসমোসিস এই কনসেপ্ট থেকে কিন্তু একটা সেল থেকে নেক্সট সেলের পারপাস আমাদের ওয়াটারটা মুভ করছে বা ওয়াটারটা ট্রান্সপোর্ট হচ্ছে। যদি দেখি তাহলে সিড জার্মিনেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই অসমোসিসের কনসেপ্টই কাজে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ অসমোসিস। তাহলে আমাদের ঘরোয়া ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কিন্তু অসমোসিসের অ্যাপ্লিকেশনটা আছে। যেমন আমাদের জ্যাম যেটা আমরা তৈরি করি, তাহলে আমাদের জ্যামের যে পাত্রটা রাখি তাহলে এরকম আমরা পাত্রে কি রেখে দিই, আমাদের জ্যামটাকে রেখে দিই। জ্যাম হোক, জেলি হোক, ম্যাঙ্গো পিকেল হোক, যাই হোক, তাহলে সেই জ্যামটাকে আমরা কি করি, যতটা সম্ভব তার মধ্যে আমরা কি করি, বেশি বেশি করে সুগার অ্যাড করি এবং সেটাকে আমরা প্রায় ড্রাই কন্ডিশনে নিয়ে আসি, প্রায় মানে সেমি সলিড কন্ডিশনে নিয়ে আসি। তাহলে এটা করলে কি হচ্ছে, এর ডেনসিটি তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে, তাহলে আমাদের জ্যামটা কেমন, হাইপার টনিক। তাহলে আমাদের জ্যামটা হাইপারটনিক হয়ে যাচ্ছে। তাহলে হাইপারটনিক যদি হয় তাহলে এবারে এখানে যদি কোনো ফাঙ্গাস বা কিছু এসে পড়ে তাহলে আমরা এখানে ধরে নিলাম আমাদের ফাঙ্গাস পড়লো, তাহলে ফাঙ্গাসটা সেটা ডেভেলপমেন্ট করবে বা তার সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে, তাহলে তাদের গ্রোথটা রেস্ট্রিক্ট হয়ে যাবে। কিভাবে, ফাঙ্গাসটা হচ্ছে আমাদের হাইপোটনিক, হাইপোটনিক। তাহলে হাইপোটনিক, তাহলে অসমোসিস কোন দিকে হবে, হাইপো থেকে হাইপার, ফলে ফাঙ্গাসের ভিতরে জলটা বেরিয়ে চলে আসবে। তাহলে জল বেরিয়ে চলে এলে ফাঙ্গাসটা ডেথ হয়ে যাচ্ছে, ফাঙ্গাসটা মারা যাচ্ছে। সেই জন্য এখানে আমরা আমাদের জ্যাম জেলি যেটা বাড়িতে তৈরি করা হয় তার মধ্যে কিন্তু সুগার বেশি করে অ্যাড করা হয়, সেটাকে ড্রাই বলতে সেমি সলিড করার চেষ্টা করা হচ্ছে, ফলে তার কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে যখনই মানে ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাস হোক, তারা এখানে ডেভেলপমেন্ট করতে চাইবে তাহলে সেখানে তারা হাইপোটনিক, আমাদের জ্যাম জেলিটা হচ্ছে হাইপারটনিক, তাহলে সেক্ষেত্রে হাইপো থেকে হাইপারে মুভমেন্ট হবে। তাহলে সেক্ষেত্রে সলভেন্ট পার্টিকেল চলে এলে তাহলে ফাঙ্গাসটা মারা যাবে। সেই জন্যে আমরা কিন্তু এর মধ্যে মানে ভিজে হাত বা জল বা মানে ভিজে চামচ সেটাকে এন্ট্রি করে না, কারণ এখানে যখন এই ডেনসিটি কমে যাবে ফলে ফাঙ্গাসের গ্রোথ হবে। ফলে দেখবে আমরা ভিজে হাত দিয়ে যদি আমাদের জ্যাম জেলিটা খেয়ে থাকি সেক্ষেত্রে সেখানে ফাঙ্গাস উপরে সাদা একটা স্পট তৈরি হয়, সেটা হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাক গ্রোথ হয়েছে। কারণ সেখানে কি হয়ে গেছে, মিডিয়ামটা হাইপারটনিক আমরা রাখতে চেয়েছিলাম কিন্তু জল যেহেতু সেখানে এন্ট্রি করে গেছে ফলে সেটা হাইপোটনিক হয়ে গেছে, ফলে উপরের দিকে দেখবে ফাঙ্গাসের গ্রোথ দেখা যায়। কিন্তু নর্মালি এটাকে যদি আমরা হাইপারটনিকটাকে মেনটেন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের জ্যাম জেলিটা নষ্ট হবে না। তাহলে এইভাবে ঘরোয়া ক্ষেত্রে কিন্তু আমাদের অসমোসিসটা কাজে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্যাসিভ ট্রান্সপোর্ট কমপ্লিট হলো। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট মধ্যে আমরা তাহলে আমাদের ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন এন্ড অসমোসিসের ডিটেইলসটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিও থেকে আমরা আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্পর্কে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।